হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আচ্ছা, আমি তোমাদের ভৌত বিজ্ঞান, যাকে ইংলিশে বলে ফিজিক্যাল সায়েন্স, এবং 11-12-এ কেমিস্ট্রি পড়াবো। আচ্ছা, এই মুহূর্তে তোমাদের সেকেন্ড সাবমিটিভ চলছে, বা কোনো কোনো স্কুলে মাঝখানের দিকে হয়ে গেছে। যাই হোক, এরপর তোমাদের তো আর সাবমিটিভ হবে না। এবার তোমাদের হবে সেটা হচ্ছে অ্যানুয়াল এক্সাম বা বাৎসরিক পরীক্ষা। বাৎসরিক পরীক্ষাতে যে যে টপিকগুলো আমাদের পড়ে আছে, সেই টপিকগুলোর মধ্যে একটা টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। আমরা প্রথম দিন পড়ছিলাম ভৌত বিজ্ঞানের গুরুত্ব কতটা। ভৌত বিজ্ঞান কোথা থেকে উঠে এসছে, কিভাবে পড়লে ভৌত বিজ্ঞান নিয়ে আমরা 11-12-এ যখন সায়েন্স নিয়ে পড়বো কতটা আমাদের সহজতর লাগবে, সেই নিয়ে আমি ফার্স্ট ক্লাস তোমাদের আলোচনা করেছি। অনেকে হয়তো ক্লাসটা পাওনি। হ্যাঁ, যদি তোমরা চাও তাহলে আমি ফার্স্ট ক্লাস তোমাদের পুনরায় দিতে পারি। আচ্ছা, এই ভৌত বিজ্ঞান পড়ার আগে আমরা যেইটা জানবো সেটা হচ্ছে কয়েকটা বেসিক কনসেপ্ট প্রিভিয়াস এক্সামে আমরা জেনে এসেছি। যেমন এখানে পড়তে হলে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটা হলো অণু, পরমাণু। আমরা বাংলা ইংরেজি দুটোই নিয়ে পড়বো, যাতে আমাদের কম্পিটিটিভ এক্সামে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, অণুকে আমরা ইংলিশে বলি মলিকুল, আর পরমাণুকে আমরা বলি অ্যাটম। এই পরমাণু গঠনে আমরা পড়ে এসেছি, এইগুলো ধারণা, এগুলো আমাদের এখানটায় লাগবে, না হলে আমরা এখানে বুঝতে পারবো না কি নিয়ে আলোচনা করছি। আচ্ছা, যাই হোক, যতটা জেনেছ আমি ধরে নিচ্ছি তোমরা কিছুই জানোনি। আমি একদম জিরো থেকে তোমাদের শুরু করছি। আচ্ছা, আজ যেটা আমরা পড়বো সেইটা হচ্ছে নবম শ্রেণীর তাপ, নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের তাপ। হ্যাঁ, এইটা আমাদের আছে কি ষষ্ঠ অধ্যায়ে। আচ্ছা, এই তাপ আমরা ফার্স্ট ক্লাসে জেনে এসেছি কি না, এই ভৌত বিজ্ঞান থেকে দুটো পার্ট বেরিয়েছে, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। তাহলে এই তাপ কাদের ভাগে পড়ছে? তাপটা পড়ছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি আবার তিনটা পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। তিনটা পার্ট আছে কেমিস্ট্রি মূলত। এছাড়াও অনেকগুলো পার্ট আছে, প্রধান তিনটা পার্ট। তার মধ্যে এই তাপটা কি ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে, অর্থাৎ ভৌত রসায়ন বিজ্ঞান। ভৌত রসায়ন বিজ্ঞানে এইটা নিয়ে আমরা পড়বো। আচ্ছা, ওখানে আমরা পড়বো কি থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা হিসেবে। যাই হোক, এগুলো আমি তোমাদের বলছি কেন, সিবিএসসির মতো বোর্ডে স্ট্যান্ডার্ড ধরে পড়াচ্ছি। ওদের 9-10, ওদের হচ্ছে 9-10 থেকেই সায়েন্স ভাগ করা আছে, কিছুই নয়, শুধুমাত্র ইংলিশ মিডিয়াম। আর এই অধ্যায়গুলো কোনটা কার ভাগে পড়ছে এটাই বলা আছে, আর কিছুই নয়। আচ্ছা, আজ যেটা আমরা পড়বো সেইটা হচ্ছে কি না, নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান তাপ। আচ্ছা, কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, যেগুলো কি না, যেগুলো আমরা চোখে দেখতে পাইনি কিন্তু অনুভব করতে পারি। তার মধ্যে আমরা অনেকেই জানো যে বাতাস, শব্দ, তার মধ্যে একজন কি না তাপ। তাপ হচ্ছে আমরা চোখে দেখতে পাইনি কিন্তু অনুভব করতে পারি, তাই তো? জিনিসটা দেখো, এই নিয়ে আমরা তাপ শুরু করব। আচ্ছা, তাপ হলো এক প্রকারের ভাইটাল বা মৌলিক কনসেপ্ট, মৌলিক ধারণা, যা কি কাজে লাগে না আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ কি না ভূমিকা পালন করে। আচ্ছা, এই অধ্যায়ে আমরা আজকে খুব, যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, তাই আমরা সংক্ষেপে ইন্ট্রোডাকশন দিয়ে আলোচনা করব। পরপর আমরা আস্তে আস্তে করে এগোবো। যেহেতু তোমাদের এখন পরীক্ষা চলছে, তাই আমরা বেশি পড়াবো না, কম কম করে আস্তে আস্তে করে খুব ডিটেলস নিয়ে আলোচনা করব।
এখানে কনসেপ্ট সহ আমরা অনেক কিছু এক্সাম্পল আমি তোমাদের বলবো, যে এক্সাম্পল গুলো মূলত কি না দৈনন্দিন জীবনে তোমরা চোখের সামনে দেখতে পাবে, কিন্তু কোনোদিনও ধরে নিবে নি যে আমি যে এক্সাম্পল গুলো ধরবো ওইগুলো কি পরীক্ষামূলক প্রমাণিত। কারণ কারণ বই যেগুলো লেখা আছে ওইগুলো হচ্ছে পরীক্ষামূলক প্রমাণিত। আমি যেগুলো বলবো জাস্ট তোমাদের যাতে কনসেপ্ট, যাতে তোমাদের কি যাতে তোমাদের কনসেপ্টটা বুঝতে, ধারণাটা বুঝতে কোনো অসুবিধা না হয়, সেইটা নিয়ে আলোচনা করবো। সেই সব উদাহরণগুলো আমি দেবো। সেই উদাহরণগুলো কোনোদিনও তোমরা বইয়েতে বা এক্সামে পরীক্ষাতে কোনোদিন লিখবে না, কারণ এইগুলো কি পরীক্ষামূলক পয়েন্ট নয়। যে এক্সাম্পলগুলো আমি বলবো তোমাদেরকে, সেগুলো কি তোমার চোখের সামনে দেখেছ, প্রায় এর কাছাকাছি। এছাড়া বই যে এক্সাম্পলগুলো, স্ট্যান্ডার্ড যে এক্সাম্পলগুলো আছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। আচ্ছা, এই অধ্যায়ে আমরা কি জানবো? এই অধ্যায়ে আমরা জানবো যেগুলা, সেটা হচ্ছে তাপের সংজ্ঞা জানবো। তাপের সংজ্ঞা জানবো। তাপ ও তাপমাত্রা। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা ইংলিশের সাথে কমফোর্টেবল অনেকেই। হ্যাঁ, পরে আমরা দেখছি যে জিনিসটা কি না, তাপ ও তাপমাত্রা দুটো কিন্তু একই কথা নয়। এইগুলো নিয়ে আমরা জানবো, এদের মধ্যে কি পার্থক্য আছে, এবং তাপের বিভিন্ন প্রভাব, তাপের যে ধরনের প্রভাব আছে, এবং কি এই তাপ কিভাবে পরিমাপ করা হয়, সেই সব নিয়ে আমরা কি আলোচনা করবো। এছাড়াও তাপের সম্পর্কে আমরা কি এক স্থান থেকে আরেক স্থানে কিভাবে তাপ স্থানান্তরিত হয়, কিভাবে তাপ স্থানান্তরিত হয়, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। এবং কি বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ নিয়ে আমরা এখানে আলোচনা করব। হ্যাঁ, এই জ্ঞান আমাদের কি অনেকটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আচ্ছা, এই হলো আমাদের হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন এই তাপ নিয়ে। আচ্ছা, নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, সেইটা হচ্ছে যে তাপ কি আর তাপমাত্রা কি, এই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। হ্যাঁ, যে তাপ আর তাপমাত্রা, যেমন দেখো আমরা ইংলিশের সাথে কমফোর্টেবল, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম। একটু দেখো, স্ক্রিনের দিকে তাকাও, যে তাপ, হিট, তাপের ইংলিশ হচ্ছে হিট, আর তাপমাত্রা যেটা, তার ইংলিশ হচ্ছে টেম্পারেচার। যখন আমরা ইংলিশে, তখন কিন্তু আমরা এদের মধ্যে পার্থক্য কিছুটা হলেও আমরা জানি, কিন্তু যখন বাংলায়, তখন আমাদের একটু হলেও অসুবিধা হয়। আচ্ছা, এই দেখো তাপ নিয়ে আমরা কি পড়বো। দেখো তাপটা কি না, তাপ হলো এক প্রকার শক্তি। তাপ হলো কি না এক প্রকার শক্তি। যেই আমি বললাম যে এক প্রকার শক্তি, তখনই তোমাদের কি একটা মনে একটা প্রশ্ন এসেছে যে স্যার, শক্তি মানে তো তাকে কোনোদিনও সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, রূপান্তর করা যায়। হ্যাঁ, ঠিক ঠিক তোমরা ঠিকই ধরেছ। হুম, তাপ এক প্রকার শক্তি, তাই আমরা একে কোনোদিন ধ্বংস করতে পারবো না। হুম, আর কি সৃষ্টি করতে পারবো না, রূপান্তর করতে পারবো। হুম, তাই আমি প্রথম ইন্ট্রোডাকশনে বলছিলাম যে এই ব্যবহারিক প্রয়োগ, স্থানান্তর কিভাবে হয় সে বিষয়ে আমি আলোচনা করবো। তাহলে আমরা কি জানলাম যে তাপ এক প্রকার কি, তাপ এক প্রকার শক্তি, যা হচ্ছে অণু আর পরমাণু গতিশক্তির সাথে সম্পর্কিত। যা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, যা হচ্ছে অণু আর পরমাণু গতিশক্তির সাথে সম্পর্কিত। জিনিসটা কি, জিনিসটা মানে হচ্ছে আমরা অণু জেনেছি কি, অণু আমরা পরমাণুর গঠন, যেটা আমাদের ফার্স্ট সাবমিটিভে ছিল, পরমাণুর গঠন পড়ছিলাম না, ওখানে অণু পরমাণু, যারা জানোনি, যারা পড়োনি বা যাদের মনে নেই, তারা আরেকবার জেনে নাও অণু পরমাণু কি। আমরা ওখানে পড়ছিলাম কি না, পরমাণু, পরমাণু হচ্ছে কি না পদার্থে অবিভাজ্য কণা। অবিভাজ্য কথা অর্থ কি, যাকে তুমি আর ভাগ করতে পারবে না, অর্ধেক ভাগ করতে পারবে না, ক্ষুদ্রতম কণা। জিনিসটা কি, আমি যদি এক্সাম্পল হিসেবে নিই, ধরো যে কোনো কিছু ধরো সাপোজ এই পেনটা তুমি অর্ধেক করো, করতে করতে প্রত্যেক অর্ধেক খণ্ড করছো, করতে করতে এমন পর্যায়ে যাবে যে অর্ধেক করতে করতে এমন পর্যায়ে যাবে যে তুমি চোখে দেখতে পাবে না, তাও অর্ধেক করতে পারবে। হ্যাঁ,
তারপরেও তুমি ধরে নিচ্ছ কি আমি অর্ধেক করতে পারছি এবং অর্ধেক করবো করে এমন এক সময় আসবে, এমন এক পরিস্থিতি পর্যায়ে চলে আসবে যাকে তুমি অর্ধেক আর করতে পারবে না। অর্ধেক এই অর্থে করতে পারবে না কেন? যে অর্ধেক করলে প্রত্যেক বস্তু, সে জড় হোক বা সজীব হোক, প্রত্যেক বস্তু একটা নির্দিষ্ট আকার বা আয়তন গঠন আছে। যেই গঠন কি না মিনিমাম দুটো পরমাণু দিয়ে তৈরি হয়। এই দুটো পরমাণুকে যদি আমি ভাগ করে দিই, তাদের যে বেসিক, তাদের যে সাধারণ গঠনটা ভেঙে যাবে। ওই গঠন ভাঙার ঠিক আগের পর্যায়ে যে তুমি অর্ধেক করতে পারছো না, সেইটাকে আমরা বলছি কি পরমাণু। কে কে বুঝতে পারোনি বলো? পরমাণু জিনিসটা কি? আমি আরেকবার বলছি এখন, যে পরমাণু কি? পরমাণু হচ্ছে যে কোনো, তুমি জড় হোক বা সজীব হোক, যে কোনো পদার্থকে হুম তুমি অর্ধেক করতে যাও, করতে করতে এমন এক পরিস্থিতিতে পৌঁছাবে যেখানে তুমি আর অর্ধেক করতে তো পারবে না। কেন করতে পারবে না? না, জিনিসটা দেখো, যে ধরো সাপোজ এই যে একটা রুবিক্স কিউব দেখতে পাচ্ছ নাকি? দেখো, এটা একটা রুবিক্স কিউব। এই রুবিক্স কিউবে দেখো, রুবিক্স কিউবে যে এই যে ছোট্ট, এই যে ছোট্ট একটা যে ঘর, ছোট্ট একটা যে কিউব, এই কিউবটা, এই কিউবটা কি পরপর যদি আমি রো ওয়াইজ বা কলাম ওয়াইজ সাজাই, তাহলে একটা কি রুবিক্স কিউব এবার কত অর্ডারের হবে? 3x3, তোমরা 11-12 পড়বে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। হ্যাঁ, 3x3, 3x3, 2x2 ইত্যাদি এইভাবে হয়। যাই হোক, যে এই যে ছোট্ট একটা কিউব, এই যে ছোট্ট একটা কিউব, এইটা দেখতে পাচ্ছেন, দেখো এই যে ছোট্ট একটা কিউব, এই কিউবটাকে কি পাশাপাশি বসিয়ে আমরা পুরো কিউবটা তৈরি করতে পারি। আচ্ছা, এই কিউবটাকে যদি আমি অর্ধেক করে দিই, তাহলে কি পুরো কিউবটা তৈরি করা সম্ভব? তাহলে সম্ভব না। এই যে তুমি এই কিউব, ছোট্ট কিউবটাকে যে অর্ধেক করতে পারবেন, ঠিক তার আগের মুহূর্তে বলা হয় ওই ওই ওইটাকে বলা হয় কি না পরমাণু। বুঝতে পারছো? অর্থাৎ পরমাণু কি পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, অবিভাজ্য ক্ষুদ্রতম কণা। অবিভাজ্য কথার অর্থ কি? যাকে তুমি ভাগ করতে পারবে না, দু ভাগে সমান ভাগে ভাগ করতে পারবে না, সেটা কি? সেটা হচ্ছে পরমাণু। বুঝতে পেরেছ? আর মিনিমাম, মিনিমাম দুটো পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়। কি বললাম বলো? মিনিমাম দুটো পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়, ম্যাক্সিমাম অনেক হতে পারে। আমরা পূর্ব আলোচনা করতে করতে যাব মৌলিক অণু, যৌগিক অণু, কমপ্লেক্স কম্পাউন্ড, জটিল যৌগ, এইসব যেমন আলোচনা করবো। হুম, যাই হোক, তাহলে কি অণু পরমাণু সম্পর্কে আমরা জানলাম। এবার বলছি এখানে দেখো যে গতি শক্তি জিনিসটা, এখানে যে বলছে গতি শক্তি, গতি শক্তি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে গতি শক্তি, গতি শক্তি হচ্ছে কি না, গতি শক্তি এমনই একটা শক্তি যা হচ্ছে কোনো পদার্থ হুম, বা সেটা জড় হতে পারে, সজীব হতে পারে, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। তাকে বলে গতিশক্তি। আমরা গতিশক্তি পড়েছি, স্থিতিশক্তি পড়েছি। হুম এই গতিশক্তির সাথে সম্পর্কিত। কেন সম্পর্কিত? এক স্থান থেকে আরেক স্থানে যায় মানে কেউ তো নিয়ে যায়। সেটা কোন শক্তির মাধ্যমে যায়? এটা হচ্ছে গতিশক্তির মাধ্যমে যায়। সেই জন্য আমরা এই শব্দগুলো বলছি। যে যেখানে বুঝতে পারেনি সঙ্গে সঙ্গে বলবে। হুম সঙ্গে সঙ্গে বলবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, যখন কোনো বস্তু, এরপর দেখো, যখন কোনো বস্তু তাপ শোষণ করে, হুম তাপ তাপ ধরো কোনো একটা বস্তু যখন তাপ শোষণ করলো, তাপ শোষণ করলো, তখন দেখো, তখন তার অণু পরমাণু গুলো দ্রুত কম্পিত হতে শুরু করে, ভাইব্রেট হয়। হ্যাঁ, তার কি, তার অণু আর পরমাণু গুলো দ্রুত কম্পিত হতে শুরু করে। জিনিসটা এই সম্পর্কে ডিটেল জানতে হলে আমাদের অনার্স কেমিস্ট্রি অনার্স পড়তে হবে। ধরো সাপোজ কোনো একটা বস্তু যখন তাপ শোষণ করে, তখন তার মধ্যে তিনটা গতির সৃষ্টি হয়। ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে ট্রান্সলেশনাল, হ্যাঁ, তারপর কি রোটেশনাল, তারপর ভাইব্রেশনাল। সে যাই হোক, আমরা কি শিখবো? ধরো একটা কোনো বস্তু, এগুলো আমরা উঁচু ক্লাসে জানবো ডিটেলস, যে কোনো একটা বস্তু যখন তাপ শোষণ করে, তার ভিতরে কণাগুলো যে গঠনকারী উপাদান, আমরা গঠনকারী উপাদান জেনেছি, কটা জেনেছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অণু, পরমাণু। আমরা ধরে নিচ্ছি যে আয়ন। আর কোনো কিছু আমরা জানি না, যতটুকু জেনেছি অতটাই। এইগুলো কি, এইগুলো কি তাপ শোষণ করার পর এদের নির্দিষ্ট জায়গা থেকে কি হবে? ভাইব্রেট হবে। নির্দিষ্ট জায়গায় থাকবে না, ওরা হচ্ছে ভাইব্রেট হবে, যে এইভাবে ভাইব্রেট হয়, উপর নিচে উপর নিচে। যেমন কোনো একটা স্পিকার, আমরা কোনো একটা স্পিকার, রেডিও বলো বা বক্সের স্পিকার,
উপরের ধূলিকণা বা